আবির্ভাব হলো নব্য এক লেগ স্পিন প্রতিভা রিশাদ হোসেন। চওড়া গোফ, চওড়া ছাতি, আর সব থেকে চওড়া বোধ হয় বুকের পাটাটা। তারস্বরে বললেন, চলো জওয়ানো লারকে আতে হে। ইনি কপিল দেব রামলাল নিখাঞ্জ। একবার গেইল এক পার্টিতে বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়ার সাথে উন্মত্ত নাচ নেচেছিলেন। ব্যস্ত জীবনের স্বস্তির নিঃশ্বাস খেলাধুলা, সেই খেলাধুলার গল্প বলেই খেলা ৭১। আমি শাহানা পারভীন নূপুর, থাকছে খেলা ৭১-এর নিয়মিত আয়োজন টাইম আউটে। একজন খাঁটি লেগ স্পিনার, দেশের ইতিহাসে অনন্তকালের হাহাকার। টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৪ বছর পরেও যা ছিল অমীমাংসিত প্রশ্ন। এই আধুনিক ক্রিকেটে আধুনিক লেগ স্পিনার খুবই প্রয়োজনীয়। সেই শূন্যতা এবার পূর্ণতা পেল, নতুন এক লেগ স্পিনারের আবির্ভাব হলো, নাম রিশাদ হোসেন। একজন খাঁটি লেগ স্পিনার, দেশের ক্রিকেটের ইতিহাসে এক অনন্তকালের হাহাকার। টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৪ বছর পরেও যা ছিল এক অমীমাংসিত প্রশ্ন। আধুনিক ক্রিকেটে আধুনিক একজন লেগ স্পিনারের গুরুত্ব যে অপরিহার্য। অবশেষে হয়তো সেই শূন্যতা এবার পূর্ণতা পেল, আবির্ভাব হলো নব্য এক লেগ স্পিন প্রতিভা রিশাদ হোসেন। ২০২৪ সালে ২৪টা টি-২০ ম্যাচে ১৯ গড়ে নিয়েছেন ৩৫টি উইকেট। ইকোনমি রেটটা মোটে ৮। বনে গেছেন টি-২০-তে বাংলাদেশের হয়ে এক বছরে সর্বোচ্চ উইকেট শিকারীও। ২০২৩ সালে মাত্র ২১ বছর বয়সেই আন্তর্জাতিক টি-২০-তে পা রাখেন রিশাদ। তবে প্রথম বছরে খেলেছিলেন মাত্র ৬টি ম্যাচ। সে বছর আর সেভাবে নজর কাটতে পারেননি তিনি। কিন্তু ২০২৪ সালে নিজের প্রতিভার সবটুকু নিংড়ে দিলেন রিশাদ। একের পর এক ম্যাচে ঝলসে উঠতে থাকলো তার প্রতিভা। ঘূর্ণিজাদুতে মুগ্ধ করতে থাকলেন এতকাল আক্ষেপে ভরা দেশের ভক্ত সমর্থকদের চাহনি। বছরের শুরুতেই শ্রীলঙ্কা জিম্বাবুয়ের পরে আমেরিকা সিরিজে ধারাবাহিক ভালো পারফর্ম করে নজরে আসেন রিশাদ। তবে সবচাইতে বড় অর্জনটা এলো ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে, যেখানে তিনি সত্যিই নিজের জাত চেনালেন। জানান দিলেন হারিয়ে যেতে আসেননি তিনি, বড় মঞ্চেও স্পিন বিষয়ে প্রতিপক্ষকে ঘায়াল করতে প্রস্তুত তিনি। বিশ্বকাপের প্রথম ম্যাচেই রিশাদ যেন এক নতুন যুগের সূচনা করলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে মাত্র ২২ রান নিয়ে দিয়েছিলেন ৩টি উইকেট। পরবর্তী ম্যাচগুলোতেও তার পারফরমেন্স প্রত্যাশার কুড়েঘর তৈরিতে সহায়তা করেছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ উইকেটে ৩১ রান, নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ উইকেটে ৩৩ রান, নেপালের বিপক্ষে ০ উইকেটে ১৫ রান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেটে ২৩ রান, আর আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেটে ২৬ রান। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটির মোড় প্রায় একাই ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। ৪ ওভারে ২৬ রান তুলে নিয়েছিলেন আফগানিস্তানের সেরা ৩ ব্যাটারের উইকেট, খুলে দিয়েছিলেন সেমিফাইনালের দ্বারও। ব্যাটাররা সেদিন সমীকরণটা মিলিয়ে ফেলতে পারলেই প্রথমবারের মতো সেমিতে ওঠার স্বাদ পেত বাংলাদেশ। বিশ্বকাপে ৬০টি ম্যাচে মাত্র ৭.৭৬ ইকোনমিতে নিয়েছিলেন ১৪টি উইকেট। তার স্পিনের কৌশল যেন প্রতিপক্ষের নাভিশ্বাস তুলে দিয়েছিল। সেখানেই শেষ নয়, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজেও ঘূর্ণিজাদু ছড়িয়ে এসেছেন তিনি। উইন্ডিজদের ঘরের মাঠে টি-২০ পরাশক্তিদের হোয়াইট ওয়াশেও তার ভূমিকা কম নয়। বছরের শেষ টি-২০তেও ২১ রানে ৩ উইকেট নিয়ে উইন্ডিজদের কফিনের শেষ প্যারেকটা তিনি মেরে দেন। রিশাদ বুঝিয়ে দিলেন বাংলাদেশ এক নতুন লেগ স্পিনিং অধ্যায় শুরু হতে যাচ্ছে। প্রবাদে আছে, সবুরে নাকি মেওয়া ফলে। অবশেষে হয়তো দেশের ক্রিকেটে সেই বহুকাঙ্ক্ষিত মেওয়া ফলেছে। লেগ স্পিন বিপ্লবে এবার দেশের ক্রিকেটে যেন নতুন সূর্য উদিত হয়, সেই কামনায় এখন ক্রিকেট পাগল জাতি। শাহানা পারভীন নূপুর, খেলা ৭১। কপিল মানে জিম্বাবুয়ের বিপক্ষে এক আবশ্যিক ম্যাচ জয়ে ৫ উইকেটে ১৭ রানে নেমে ১৭৫ রানের তাণ্ডব করা। কপিল মানে বলা, যতক্ষণ কপিল আছে ততক্ষণ ভয় কিসের। কপিল মানে লর্ডসে বারবার ছক্কা মারা। কপিল মানে আসলে আরো অনেক কিছু। চলুন দেখে আসি তা বিস্তারিত। সৈয়দ কিরমানির উইকেটটা পড়বার সাথে সাথে ভারত অল আউট হয়ে গেল ১৮৩ রানে। সবাই ভীত সন্ত্রস্ত। বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ এত কম রানে কিভাবে জেতা সম্ভব, হাল ছেড়ে দিল সবাই। তখনই চওড়া হাসি হেসে সবার মাঝখানে এগিয়ে এসে দাঁড়িয়েছে তাদের অধিনায়ক। চওড়া গোফ, চওড়া ছাতি, আর সব থেকে চওড়া বোধ হয় বুকের পাটাটা। তারস্বরে বললেন, চলো জওয়ানো লারকে আতে হে। হয়তো এই পেপটকটাই এক্সট্রা অ্যাড্রিনালিন দিয়েছিল ওই ১৯৮৩-এর ২৫শে জুনের ফাইনালে। অশ্বমেধের ঘোড়া ওয়েস্ট ইন্ডিজকে থামিয়ে লর্ডসের আকাশে নীল রামধনু রাঙিয়ে বিশ্ব জয় করেছিল সেই হারিয়ানা হারিকেনের জওয়ানরা।
আর সামনে সিংহের মতো রাজকীয়তায় চওড়া গোফের সেই লোকটা লর্ডসের ব্যালকনিতে তুললেন প্রুডেন্সিয়াল ট্রফিটা, যেন জানান দিলেন আমি বিশ্ব জয় করে ফেলেছি। ইনি কপিল দেব রামলাল নিখাঞ্জ। তার আবির্ভাব এমন সময় হয়েছিল যে সময় ভারতীয় ফাস্ট বোলিং ব্যাপারটা বাঘের দুধের মতোই কাল্পনিক। 1977 সাল পাকিস্তান সিরিজ আবির্ভাব হলো তার, যেন বাঘের দুধের কাল্পনিক চাহিদা মেটাতে স্বয়ং বাস্তবের বাঘ নেমে এসেছেন ভারতের হয়ে খেলতে। যেন সৃষ্টিকর্তা রুক্ষতম মৃত্তিকায় বপন করলেন তার ঝুলিতে থাকা উর্বরতম বীজটি। দুটো সিরিজেই বুঝিয়ে দিলেন তার সিংহ হৃদয়ের অন্তর্নিহিত উপন্যাসটা, আই শ্যাল গো টু দ্য টপ, টু দ্য টপ। মধ্যবিত্ত ঘরের অতি সাধারণ হয়েও তার সুঠাম গহন আর অ্যাথলেটিজমে মুগ্ধ হয়ে চণ্ডী গাঙ্গুলি একবার বলেছিলেন, কি ফিটনেস না, দেখে মন ভরে যায়। একটা ছোট্ট শহরের ছেলে, পেছনে ছিল না মুম্বাই লবি, ছিল না সুইং পরিবেশ, তবুও এতগুলো প্রতিকূলতাকে জয় করে বাবার দেওয়া সাহসটাকে হাতিয়ার করে ইতিহাসের ফিনিক্স পাখির মতো আবির্ভাব তার ভারতীয় ক্রিকেটের বিস্ময়। যেমন ভয়ঙ্কর গতিময় বোলিং, তেমনি সুইংয়ের পরিবেশ ছাড়াই রেকর্ড 434 উইকেট, তেমনি মারকাটারি ব্যাটিং। ব্যাট তো নয়, যেন হাতির গদা, যে এক হাতে গুড়িয়ে দিতে পারেন প্রতিপক্ষকে। যেন বিশ্ব ক্রিকেটের অলিখিত সর্বনায়ক, যিনি কঠিন পরিস্থিতিতেও অভয় দেন, নাই ভয়, হবেই জয়। কপিল মানে জিম্বাবুয়ের বিপক্ষে আবশ্যিক জয়ের ম্যাচে 17 রানে 5 উইকেটে মাঠে নেমে 175 রানের তাণ্ডব। যেন শত লাশের মাঝে স্বয়ং সম্রাট নেপোলিয়ান এসেছেন এবার তলোয়ার চালাতে, আর বলছেন যতক্ষণ কপিল আছেন ততক্ষণ কোনো ভয় নেই। কপিল মানে লর্ডসে পরপর 4টে 6 মেরে ফলোয়ান বাঁচানো। কপিল মানে 81 মেলবোর্ন টেস্টে আহত হ্যামস্ট্রিং নিয়ে 5 উইকেট। কপিল মানে অসুস্থ শরীরে হিরো কাপ ফাইনালে লারাদের তুবড়ে দেওয়ার মতো বোলিং। কপিল মানে 83 ফাইনালে স্নায়ুচাপ ধরে রেখে অতটা দৌড়ে নেওয়া অবিশ্বাস্য ক্যাচ। সাংবাদিক গৌতম চট্টোপাধ্যায়ের কথা অনুযায়ী তিনি হলেন ধোনির আগের ধোনি, দ্রাবিড়ের আগের দ্রাবিড়, সৌরভের আগের সৌরভ, শ্রীনাথের আগে শ্রীনাথ, ভারতীয় ক্রিকেটের প্রথম রোমান্টিসিজম। তিনি এসেছিলেন যেমন মরুভূমিতে অরণ্যদেবের দূত হয়ে, চলেও গেলেন হাসি মুখে, সেই ট্রেডমার্ক চওড়া হাসি। একবারই তাকে কাঁদতে দেখা গিয়েছিল। যখন এমন একজন ব্যক্তিত্বের উপরে আনা হয়েছিল ব্যাটিংয়ের চার্জ, এনেছিলেন তারই কাছের মানুষ। ইলিয়াসের বুকে ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করছে ব্রুটাস। চওড়া ছাতির সেই লোকটা যেন শিশুর মতো ভাবলেশহীন কান্নায় আর্তনাদ করছে, মুক্তি দাও আমায়, মুক্তি দাও। দীপাবলির সন্ধ্যায় প্রেস কনফারেন্সে তিনি যখন আচমকা অবসরের কথা ঘোষণা করলেন, যেন অমাবস্যার আধার গ্রাস করল আকাশের চন্দ্রদেবকে। চারদিক থমথমে চুপ। এতদিন ধরে তাকে বাদ দেবার নোংরা রাজনীতি, মিথ্যা ব্যাটিং চার্জ, যেন নৃশংস হাসি হাসছিল সেদিন। কপিল সেদিন বললেন তার মায়ের সেই অমর বাণীটা, কুকু জাবফি ছোড় না, হাসকে ছোড় না। তিনি চলে গেলেন হাসতে হাসতে, কলার উঁচু করে চওড়া গোফে পান দিতে দিতে। ভারত সেদিন হারিয়েছিল তার প্রথম ও অন্তিম অনির্বাণতম দীপশিখাকে। আজও যখন চোখ বন্ধ করা হয়, অনুভব করা যায় লোকটা মাঝে মাঝে কাঁধে ঝাঁকুনি দিয়ে মাসলটাকে লুজ করছে, আর ওই দৌড়ে আসছে বল করতে। অক্লান্ত সেই দৌড়, লক্ষ্যভেদী সেই দৌড়, বিরামহীন সেই দৌড়। আর পাশ থেকে যেন তার মা বলে যাচ্ছে, কুক্কু ছোড় না নেহি, লেকিন জাবভি ছোড় না, হাজকে ছোড় না। রবিউল ইসলাম রনি, খেলা 71। ক্রিকেটের দানব তিনি। টি-20 ক্রিকেটের সেরাদের ছোট তালিকাতেও তার নাম থাকবে। তিনি হলেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার ক্রিস্টোফার হেনরি গেল। দীর্ঘদিন তিনি বিশ্ব ক্রিকেটে তার ব্যাটিং দিয়ে বিনোদন দিয়ে গিয়েছেন, কিন্তু বোলারদের জন্য তিনি ছিলেন যমসম। ক্রিস্টোফার হেনরি গেইল, ক্রিকেটের দানব তিনি। টি-20 ক্রিকেটে সেরাদের ছোট তালিকাতেও তার নাম থাকবেই। বিশ্ব ক্রিকেট দীর্ঘদিন তার ব্যাটিংয়ের বিনোদন পেয়েছে। 4 ছক্কার ফুলঝুরি ছুটিয়ে তিনি যে কোনো বিশ্বমানের বোলিং লাইনআপের আত্মবিশ্বাস গুড়িয়ে দিতে পারতেন। তবে গেইলের ক্যারিয়ারে বিতর্কের অতীত ছিল না মোটেই, বরং বিতর্ককে যেন এই বাঁহাতি ব্যাটার 4 ছক্কা মারার মতোই মজা হিসাবে নিয়েছিলেন। লম্বা সময়ের ক্যারিয়ারে অনেকবারই তিনি নানা রকম আলোচিত ও বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন, যা সংবাদ মাধ্যমে মুখরোচক সব শিরোনামেরও জন্ম দিয়েছে। তেমনই কিছু ঘটনা নিয়ে আমাদের এবারের আয়োজন। হোটেল রুমে অজানা তরুণীর সন্ধান।
গেইল মাঠের বাইরে পার্টিতে মত্ত থাকতে ভালোবাসেন। 2012 টি-20 বিশ্বকাপের সময় তাকে শ্রীলঙ্কার একটি হোটেল কক্ষে 3 জন ব্রিটিশ তরুণীর সাথে আপত্তিজনক অবস্থায় দেখা গিয়েছিল। তবে ওয়েস্ট ইন্ডিজ দলের দেহরক্ষী পুলিশ ডেকে তরুণীদের পুলিশে সোপর্দ করেন। গেইলের নাম অবশ্য কাটিয়ে দেন বড় বাঁচা বেঁচে যান ক্যারিবিয়ান এই দানব। সঞ্চালকের সাথে ফ্লার্ট। গেইল বিগ ব্যাশের নারী অনুষ্ঠান সঞ্চালককেও ছাড়েননি। মেল ম্যাকলাফলিন নামের সেই নারী জানতে চেয়েছিলেন যে কিভাবে তিনি এতটা আক্রমণাত্মক ব্যাটিং করেন। প্রশ্নের জবাবে গেইল আমুদে কণ্ঠে বলেন, তোমাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য, এই কারণেই আমি এখানে। Hopefully win this game and we can have a drink after. Don't blush, baby. প্রথমবারের মতো কেবল তোমার দুটি চোখ দেখতে যা খুব চমৎকার। যাই হোক, আমরা এই খেলায় জিততে পারবো এবং পরে ড্রিঙ্ক করতে পারবো, লজ্জা পেও না বেবি। ঘটনার পর অনেক জল ঘোলা হয়, বিগ ব্যাশে গেইলকে নিষিদ্ধও করা হয়। শিয়ানে শিয়ানে লড়াই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 8ম আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচের সময় দুই ক্যারিবিয়ান গেইল আর কাইরন পোলার্ডের মধ্যে বেঁধে গিয়েছিল গন্ডগোল। বেশ বাগযুদ্ধই করেছিলেন। আম্পায়াররা তাদের উভয়কে বুঝিয়ে সুঝিয়ে চুপ থাকতে বলেন। পোলার্ড তো রাগে মুখে টেপ মেরে রেখেছিলেন। বলিউডে উকি। একবার গেইল এক পার্টিতে বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়ার সাথে উন্মত্ত নাচ নেচেছিলেন। শার্লিন তো গেইলের টি শার্টই খুলে ফেললেন। শার্লিন বলেছিলেন গেইল তার সাথে সম্পর্কে জড়াতে চেয়েছিলেন। টুইট বোমা। গেইল মাঠে যেমন অভিনব এক ক্রিকেটার, তেমনি মাঠের বাইরেও তিনি লাগামহীন। বিশেষ করে টুইটারে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নানান রকম বোমা ফাটান। ক্রিস গেইলের একদিনের টুইট ছিল এমন, বাড়িতে যদি স্ট্রিপিং ক্লাব না থাকে তবে আপনি কোনো খেলোয়াড়ই নন। রবিউল ইসলাম রানী, খেলা 71।